প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় ঈদুল আজহা উদযাপন করেছ এবং লেখাপড়া করে সামনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছ। আজকের ক্লাসে তোমাদের সবাইকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগতম। আমি আবারও তোমাদের সঙ্গে সংযুক্ত হয়েছি দীর্ঘদিন পর। রুবিয়া খাতুন, সিনিয়র শিক্ষক, আদর্শ উচ্চ বিদ্যালয়, মিরপুর 10, কাফরুল, ঢাকা 1216। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ডিভাইসের সামনে বসছো সবাই নাম রুল লিখে হাজিরা দাও এবং বই, খাতা, কলম এবং হাতে একটা পেন্সিল নিয়ে বসে যাও। আজকের পাঠের বিষয় তোমাদের বাংলা ভাষার ব্যাকরণ বইয়ের 5ম অধ্যায় 3য় পরিচ্ছেদ বাচ্য এবং বাচ্য পরিবর্তন। পৃষ্ঠা নং 196 থেকে 200 পৃষ্ঠা পর্যন্ত আমরা আজ পড়ব। শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা ডিভাইসের সামনে বই, খাতা, কলম, পেন্সিল নিয়ে বসেছো এবং নাম রুল লিখে হাজিরা দিয়েছ। চলো তাহলে আমরা মূল পাঠে চলে যাই। বাচ্য এবং বাচ্য পরিবর্তন। প্রথমত আমি বলবো বাচ্য শব্দের অর্থ হলো কি? বক্তব্য। এটা তোমাদের মেন বই নেই, তোমরা একটু লিখে নাও। বাচ্য শব্দে যদি নৈর্ব্যক্তিক প্রশ্নে থাকে বাচ্য শব্দের অর্থ কি, তাহলে কি লিখবে? বাচ্য শব্দের অর্থ বক্তব্য। ভাষার ক্ষেত্রে বাচ্য একটি বিশিষ্ট প্রকাশ ভঙ্গি। ভাষার ক্ষেত্রে আমরা যে সময় ভাষাটা বলি, বাচ্য একটি বিশিষ্ট প্রকাশভঙ্গি। এক একজনের প্রকাশভঙ্গি এক এক রকম হয়ে থাকে। তো এইটাই প্রকাশভঙ্গি। বাচ্যটা হলো ভাষার ক্ষেত্রে একটি প্রকাশভঙ্গি। কর্তা বা কর্মক্রিয়া সম্পর্কে কিভাবে উক্ত হবে তাই বাচ্য। উক্ত মানে বলা। কর্তা বা কর্মক্রিয়া সম্পর্কে কিভাবে উক্ত হবে তাই হলো বাচ্য। তোমরা এখানে 3টা উদাহরণ দিলে আরও বিষয়টি সুন্দর করে বুঝে যাবে। যেমন ধরো, বই দেখো, প্রথমেই আছে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন। রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে। আমার খাওয়া হলো না। এই উপরের বাক্যে প্রথম বাক্যে কর্তার, দ্বিতীয় বাক্যে কর্মের, তৃতীয় বাক্যে ক্রিয়ার প্রাধান্য রয়েছে। আবার বলছি, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন। রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে। আমার খাওয়া হলো না। উপরের প্রথম বাক্যে কর্তার, দ্বিতীয় বাক্যে কর্মের, তৃতীয় বাক্যে ক্রিয়ার প্রাধান্য রয়েছে, তাই না? তাহলে বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বলা হয় বাচ্য। আমি একটু আগেও বলেছি। তাহলে আমরা সংজ্ঞাটা এরকম সংজ্ঞায়িত করতে পারি, বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বলা হয় বাচ্য। বাচ্য প্রধানত কয় প্রকার? প্রধানত 3 প্রকার। কয় প্রকার? 3। 3-এর নিচে দাগ দাও। কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্য। তোমরা এটা যদি এই উদাহরণে না বুঝো, আমি আরেকটু বোঝার জন্য আরেকটু উদাহরণ দিতে পারি। যেমন ধরো, চাষিরা ধান কাটছে, পুলিশ কর্তৃক ডাকাতকৃত হয়েছে, আমার যাওয়া হবে না। এই বাক্যগুলো চাষিরা, পুলিশ এবং আমি। কিন্তু বাক্যগুলোর গঠন বিন্যাস লক্ষ্য করলে দেখা যাবে যে প্রথম বাক্যে কর্তাকে চাষিরা উপর জোর দেওয়া হয়েছে। দ্বিতীয় বাক্যে ডাকাত, পুলিশ কর্তৃক ডাকাতকৃত হয়েছে মানে ধরা হয়েছে। কর্মটা হলো ডাকাত উপর, এবং তৃতীয় বাক্যে ক্রিয়ার যাওয়া উপর জোর দেওয়া হয়েছে। অর্থাৎ বাক্যের গঠনের ভিন্নতার জন্য কখনো কর্তা, কখনো কর্ম, কখনো ক্রিয়া প্রাধান্য পাচ্ছে। সুতরাং বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বাচ্য বলে। আমি আশা করছি অনেক বড় উদাহরণ দিয়েছি যাতে আরও বিষয়টা সুন্দর করে বুঝে যাও। আর এইভাবে সংজ্ঞাটা অন্যভাবে বলা যায়, বাক্যের মধ্যে কর্তা, কর্ম, ক্রিয়া প্রভৃতির যে কোনোটিকে প্রধান রূপে বোঝানোর প্রকাশভঙ্গিকে বাচ্য বলে।
তোমরা জানো যে তোমরা 9 তো ইংরেজি সেকেন্ড পেপারে বাচ্য মানে বাংলা, ইংরেজিতে বলা হয় ভয়েস, পড়েছ তাই না? ক্রিয়ার যে রূপভেদ বাক্যের মধ্যে কখনো কর্তা কখনো কর্ম আবার কখনো ক্রিয়ায় প্রধান রূপে প্রতীয়মান হয়, সে রূপভেদকেই বাচ্য বলে। অন্যভাবে এভাবে বলতে পারি। আর এছাড়া আরও অন্যভাবে বলা যায়, ক্রিয়াপদ কর্তা বা কর্মকারকে কর্ম কাকে অবলম্বন করে প্রযুক্ত হয়েছে। ক্রিয়াপদ কর্তা বা কর্ম কাকে অবলম্বন করে প্রযুক্ত হয়েছে এবং বাক্যে উভয়ের মধ্যে কার প্রাধান্য সূচিত হচ্ছে অথবা ক্রিয়া নিজেই প্রধান হয়ে উঠেছে কি না, তা ক্রিয়ার যে শক্তি বা রূপভেদ থেকে তা বোঝা যায়, তাই হলো বাচ্য। তাইলে বাচ্য হলো প্রধানত কয় প্রকার? 3 প্রকার, যেমন কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাব বাচ্য। প্রথমেই আমি সংজ্ঞায়িত করছি কর্তৃবাচ্য নিয়ে। কর্তৃবাচ্য হলো যে বাচ্যে কর্তার অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয় এবং ক্রিয়াপদ মূলত কর্তার অনুসারী হয়। আমি আবার বলছি তোমাদের বোঝার জন্য, যে বাচ্যে কর্তার অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়। কার অর্থ? কর্তার অর্থ। এবং ক্রিয়াপদ মূলত কর্তার অনুসারী হয়। আর ক্রিয়াপদটা কার অনুসারী হবে? কাকে অনুসরণ করবে? কর্তাকে অনুসরণ করে। সেই বাচ্যকে কর্তৃবাচ্য বলে। যেমন মৌটুসি অঙ্ক করছে, পুলিশ চুর ধরেছে ইত্যাদি। এছাড়া তোমাদের এই বইয়ে যে উদাহরণটা রয়েছে কর্তৃবাচ্যের, যেমন ছাত্ররা অঙ্ক করছে। কর্তৃবাচ্যে ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয়। কর্তৃবাচ্যে কর্তার প্রথমা বা শূন্য বিভক্তি এবং কর্মে দ্বিতীয়া ষষ্ঠী শূন্য বিভক্তি হয়। যেমন শিক্ষক ছাত্রদের পড়ান, রোগী পথ্য সেবন করে। শিক্ষার্থীরা, তোমাদের আরেকটু মনে করিয়ে দিই বাবারা, তোমাদের কি বিভক্তিগুলি মনে আছে? বিভক্তি শূন্য, এ, ও, তে, রা, এরা, দ্বারা, দিয়ে, কর্তৃক, নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, এইগুলো হলো বিভক্তি। শিক্ষক ছাত্রদের পড়ান, রোগী পথ্য সেবন করে। তারপর হলো কর্তৃবাচ্য কর্মবাচ্য। কর্মবাচ্য হলো যে বাক্যে কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রধানভাবে প্রকাশিত হয় তাকে কর্মবাচ্য বলে। যেমন শিকারী কর্তৃক ব্যাঘ্র নিহত হয়েছে। শিকারী কর্তৃক ব্যাঘ্র নিহত হয়েছে, এটা হলো কর্মবাচ্য। কর্মবাচ্যের কিছু বৈশিষ্ট্য রয়েছে, বৈশিষ্ট্যগুলো দেখো। কর্মবাচ্যের বৈশিষ্ট্য: কর্মবাচ্যে কর্মে প্রথমা, কর্তায় তৃতীয়া বিভক্তি, দ্বারা, দিয়ে, কর্তৃক অনুসর্গে ব্যবহার হয়। যেমন আলেকজান্ডার কর্তৃক পারস্য বিজিত হয়, আসামিকে জরিমানা করা হয়েছে, আমাকে গান গাইতে হবে। কখনো কখনো কর্মে দ্বিতীয়া বিভক্তি হতে পারে। কখনো কখনো, সব সময় না, কখনো কখনো কর্ম কোন বিভক্তি হতে পারে? দ্বিতীয়া বিভক্তি হতে পারে। কর্মবাচ্যে কর্ম প্রাধান্য লাভ করে এবং তদনুযায়ী ক্রিয়াপদের রূপ নির্ধারিত হয়। কখনো কখনো কর্মবাচ্যে কর্তা উজ্জ বা অনুল্লেখিত থাকে। অনুল্লেখিত অর্থাৎ উল্লেখ থাকে না। কর্মবাচ্যে শাস্ত্রকার এবং বিধান দিয়েছেন, কর্মবাচ্যে শাস্ত্রে এর বিহিত হয়েছে ইত্যাদি পরিবর্তন হয়ে থাকে। কর্মকর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্য হলো যে বাচ্যে প্রকৃত কর্তার সন্ধান মেলে না এবং কর্মপদকেই কর্তা বলে প্রতীয়মান হয় তাকে কর্মকর্তৃবাচ্য বলে। কর্মকর্তৃবাচ্য বলে। যেমন ধরো উদাহরণটা, বৈশিষ্ট্যটা এরকম: ক্রিয়াপদে কর্তৃবাচ্যের রূপ অক্ষুণ্ণ থাকে, কর্মপদেই কর্তৃপদে পরিণত হয়। কর্মপদটাই কর্তৃপদে পরিণত হয়ে যাবে এবং ক্রিয়াপদের অনুসারী হবে। কার অনুসারী হবে? ক্রিয়াপদের অনুসারী হবে। তারপরে আমরা যাচ্ছি ভাববাচ্য। যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে। মনে করো, এখানে যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থটা বিশেষভাবে ব্যক্ত হয়, মানে বলা হয় বা উল্লেখ থাকে, তাকে বলে ভাববাচ্য। যেমন আমাকে হাঁটতে হবে, এবার গাড়িতে ওঠা যাক। ভাববাচ্যের সাধারণ বৈশিষ্ট্য হলো ভাববাচ্যের ক্রিয়ার কর্ম থাকে না, যেমন তার খাওয়া হলো না। ক্রিয়াপদ বাক্যের মধ্যে প্রধান ভূমিকা গ্রহণ করে।
আমার খাওয়া হলো না, এখানে নাম পুরুষের ক্রিয়া। আমাকে কর্তায় দ্বিতীয়া, আমাকে এখন যেতে হবে। কাকে? আমাকে। কর্তায় দ্বিতীয়া, কে রে, এটা হলো দ্বিতীয়া বিভক্তি। নাম পুরুষের ক্রিয়া। তোমার দ্বারা তৃতীয়া, কর্তায় তৃতীয়া বিভক্তি, এ কাজ হবে না, নাম পুরুষের ক্রিয়া। কখনো কখনো ভাববাচ্যে কর্তা উজ্জ থাকে, কর্ম দ্বারাই ভাববাচ্য গঠিত হয়। কখনো কখনো, সব সময় না, ভাববাচ্যে কর্তা কি থাকে? উজ্জ থাকে, কর্ম দ্বারাই ভাববাচ্য গঠিত হয়। যেমন এ পথে চলা যায় না, এবার ট্রেনে ওঠা যাক। কোথা থেকে আসা হচ্ছে? মূল ক্রিয়ার সঙ্গে সহযোগী ক্রিয়ার সংযোগ ও বিভিন্ন অর্থে ভাববাচ্যের ক্রিয়া গঠিত হয়। মূল ক্রিয়ার সঙ্গে সহযোগী ক্রিয়ার সংযোগ, ক্রিয়াকে যে সহযোগিতা করবে সেই সহযোগী ক্রিয়ার সংযোগ থাকবে ও বিভিন্ন অর্থে ভাববাচ্যের ক্রিয়া গঠিত হয়। যেমন এ ব্যাপারে আমাকে দায়ী করা চলে না, এ রাস্তা আমার চেনা নেই। এবার আমরা যাব শিক্ষার্থীরা, জানি না কতটুকু বুঝতে পারছো বাবারা, আশা করছি বুঝতে পারছো। বাচ্য পরিবর্তন এবার দেখব, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে কিভাবে পরিবর্তন করা হয়, এই পরিবর্তনগুলো একটু দেখব। দেখো তাহলে পৃষ্ঠা নং 197। নিয়মটা হলো, কর্তৃবাচ্যের বাক্যকে কর্মবাচ্যে পরিবর্তিত করতে হলে কর্তায় তৃতীয়া, কর্মে প্রথমা বা শূন্য বিভক্তি এবং ক্রিয়াকর্মের অনুসারী হয়। নিয়মটা হলো, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তরিত করতে হলে নিয়ম, কর্তৃবাচ্যের বাক্যকে কর্মবাচ্যে পরিবর্তিত করতে হলে কি দৃষ্টি দিতে হবে? কর্তায় থাকবে তৃতীয়া বিভক্তি, কর্মে প্রথমা বা শূন্য বিভক্তি হবে এবং ক্রিয়াকর্মের অনুসারী হবে। ক্রিয়াটা কার অনুসারী হবে? কর্মের অনুসারী হবে। যেমন দেখো, কর্তৃবাচ্যের ক্রিয়া অকর্মক হলে সেই বাক্যের কর্মবাচ্য হয় না। এখানে আরেকটা বিষয় রয়েছে, কর্তৃবাচ্যের ক্রিয়া অকর্মক যদি হয় সেই বাক্যের কর্মবাচ্য হবে না। কর্তৃবাচ্য দেখো, বিদ্বানকে সকলেই আদর করে, এটা কোন বাক্য? কর্তৃবাচ্য। বিদ্বানকে সকলেই আদর করে, এই বাক্যটাকে, এই বাচ্যটাকে কর্মবাচ্যে পরিণত করতে হলে কি করতে হবে? বিদ্বান সকলের দ্বারা আদৃত হন। অর্থ কিন্তু একই রয়েছে, বিদ্বানকে সবাই আদর করে, ভালোবাসে, শ্রদ্ধা করে। কর্মবাচ্যে হয়ে গেল এটা, বিদ্বান সকলের দ্বারা আদৃত হন। খোদা তাআলা বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, বিশ্বজগৎ খোদা তাআলা কর্তৃক সৃষ্ট হয়েছে। কর্মবাচ্যে হচ্ছে বিশ্বজগৎ খোদা তাআলা কর্তৃক সৃষ্ট হয়েছে। কর্তৃবাচ্য মোবারক পুস্তক পাঠ করছে। কর্মবাচ্যে হবে এই বাক্যটা, মোবারক কর্তৃক পুস্তক পঠিত হয়েছে। অর্থাৎ মোবারক পুস্তকটা পাঠ করছে, মানে পঠিত হচ্ছে কার দ্বারা? মোবারক দ্বারা। এখানে দেয়া হয়েছে কর্তৃক, কারণ হলো কর্তায় তৃতীয়া এবং কর্মে শূন্য বিভক্তি, তাহলে তৃতীয় বিভক্তি কর্তৃক দ্বারা দিয়ে কর্তৃক, এই জন্য মোবারক কর্তৃক পুস্তক পঠিত হয়েছে। এখানে আরেকটু বিষয় লক্ষ্য করবে, কর্তৃবাচ্যে ব্যবহৃত তৎসম মিশ্র ক্রিয়াটি, কর্তৃবাক্যে যে ব্যবহৃত হচ্ছে তৎসম মিশ্র ক্রিয়া, অর্থাৎ ক্রিয়াটা কোন ক্রিয়া? মিশ্র, এবং ক্রিয়াটা হবে তৎসম, অর্থাৎ সংস্কৃত শব্দ হবে। কর্মবাচ্যে যৌগিক ক্রিয়াজাত ক্রিয়া বিশেষণ রূপে ব্যবহৃত হবে। কিভাবে ব্যবহৃত হবে? যৌগিক ক্রিয়াজাত ক্রিয়া বিশেষণ, যৌগিক ক্রিয়াজাত ক্রিয়া বিশেষণ রূপে ব্যবহৃত হয়। এবার কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য, কর্তৃবাচ্যের বাক্যকে ভাববাচ্যে পরিবর্তিত করতে হলে সূত্রটা জানতে হবে এইরকম, কর্তায় ষষ্ঠী বা দ্বিতীয় বিভক্তি হবে। কর্তায় কোন বিভক্তি হবে? কর্তায় ষষ্ঠী বা দ্বিতীয়া বিভক্তি। পরীক্ষা যদি এরকম থাকে, কর্তৃবাচ্যের বাক্যকে ভাববাচ্যে পরিবর্তিত করতে হলে কর্তা কি বিভক্তি হয়? ষষ্ঠী বা দ্বিতীয়া। আরও অপশন থাকবে, তাহলে তোমরা সঠিক আনসার করবে কোনটি? ষষ্ঠী বা দ্বিতীয়া বিভক্তি। এবং ক্রিয়া নাম পুরুষের হবে। যদি এরকম থাকে, কর্তৃবাচ্যের বাক্যকে ভাববাচ্যে পরিবর্তিত করতে হলে ক্রিয়া কোন পুরুষের হয়? কোন পুরুষের হয়? নাম পুরুষের হয়। দাগ দিয়ে রাখো বাবু। কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তন করতে হলে, যেমন ধরো আমি যাব না, এটা কোন বাক্য? কর্তৃবাচ্য। ভাববাচ্যে এটা হবে আমার যাওয়া হবে না। তুমি ঢাকা যাবে, কর্তৃবাচ্য। ভাববাচ্যে হবে তোমাকেই ঢাকা যেতে হবে। এই যে
বলা আছে ষষ্ঠী বা দ্বিতীয় বিভক্তি, তাইলে তোমাকেই, কে, রে, এরে এগুলো হলো দ্বিতীয় বিভক্তি। তোমাকেই ঢাকা যেতে হবে। সূত্রগুলি মনে রাখলে অনেক সহজ হয়ে যাবে। তোমরা এখন এলে, তোমাদের এখন আসা হলো, অর্থাৎ এখানে কর্তৃবাচ্য তোমরা এখন এলে প্রশ্ন করা হলো। তো ভাববাচ্যে এই বাক্যটাকে এইভাবে আমরা বলতে পারি, তোমাদের এখন আসা হলো। 198 পৃষ্ঠায় যাও। কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য কিভাবে পরিবর্তন করতে হবে, রূপান্তর করতে হবে। কর্মবাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে পরিবর্তিত করতে হলে কর্তায় প্রথমা, কর্মে দ্বিতীয়া বা শূন্য বিভক্তি প্রযুক্ত হয়। কি হবে? কর্মবাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে পরিবর্তিত করতে হলে কোন দিকে নজর রাখতে হবে? বিভক্তি কর্তায় প্রথমা বিভক্তি হবে, কর্মে হবে দ্বিতীয়া বা শূন্য বিভক্তি এবং ক্রিয়াকর্তার অনুসারী হবে। যেমন উদাহরণ দেখো, তাহলে আরও স্পষ্ট বুঝে যাবে। ঠিক আগে যেরকম বলেছি, যেমন কর্মবাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে পরিবর্তিত করতে হলে কোন বিভক্তি প্রযুক্ত হয়, তখন যদি অপশন থাকে কর্তায় প্রথমা, কর্মে দ্বিতীয়া বা শূন্য বিভক্তি, এবং ক্রিয়া কার অনুসারী হয়? ক্রিয়া হবে কর্তার অনুসারী। এটা নিচে দাগ দাও। উদাহরণে চলে যাই। কর্মবাচ্য দস্যুদল কর্তৃক গৃহটি লুণ্ঠিত হয়েছে। এই বাচ্যটা হলো কর্মবাচ্য। এই কর্তৃবাচ্যে এই বাচ্যটা এরকম হবে, দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে। ইম্পর্ট্যান্ট উদাহরণ, পরীক্ষায় প্রায়ই থাকে, দাগ দিয়ে রাখো। খুব মনোযোগ দিয়ে এগুলো মুখস্থ করে রাখবে। হালাকু খাঁ কর্তৃক বাগদাদ বিধ্বস্ত হয়। হালাকু খাঁ নামে একজন ব্যক্তি কর্তৃক বাগদাদ বিধ্বস্ত হয়। এটা কোন বাচ্য? কর্মবাচ্য। এই বাক্যটাকে কর্মবাচ্যকে কর্তৃবাচ্যে রূপান্তর করতে হলে হালাকু খাঁ বাগদাদ ধ্বংস করেন, ওই যে শূন্য বিভক্তি বা দ্বিতীয় হবে। তাইলে হালাকু খাঁ বাগদাদ ধ্বংস করেন, শূন্য বিভক্তি হয়েছে, এখানে কোনো বিভক্তির চিহ্ন প্রকাশ পাচ্ছে না, সুতরাং এখানে আমরা ধরে নিব শূন্য বিভক্তি। আশা করি বুঝতে পারছ। এবার চলো দেখি ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে কিভাবে রূপান্তর করা যায়। নিয়মটা দেখো। ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করতে হলে কি করতে হবে? কর্তায় প্রথমা বিভক্তি প্রযুক্ত হবে। কর্তায় কোন বিভক্তি হবে? প্রথমা বিভক্তি। যদি পরীক্ষায় আসে ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করতে হলে কর্তায় কোন বিভক্তি হয় বা কোন বিভক্তি প্রযুক্ত হয়, একই কথা, কোন বিভক্তি হবে? প্রথমা বিভক্তি চিহ্নিত করো। আর ক্রিয়া কর্তার অনুসারী হবে। ক্রিয়া কার অনুসারী হবে? কর্তার অনুসারী হবে। যেমন উদাহরণে চলে যাই, তাহলে বিষয়টি আরও সুন্দর করে বুঝে যাবে। ভাববাচ্য তোমাকে হাঁটতে হবে। কর্তৃবাচ্য তুমি হাঁটবে। ভাববাচ্য এবার একটি গান করা হোক। কর্তৃবাচ্য এবার তুমি একটি গান করো। ভাববাচ্য তার যেন আশা হয়। কর্তৃবাচ্য সে যেন আসে। শিক্ষার্থীরা, এইবার কর্মকর্তৃবাচ্য দেখি কি বলেছে। যে বাক্যে কর্মপদেই কর্তৃত্ব স্থানীয় হয়ে বাক্য গঠন করে তাকে কর্মকর্তৃবাচ্য বলা হয়। আমি আবার বলি, যে বাক্যে কর্মপদেই কর্তৃত্ব স্থানীয় হয়ে বাক্য গঠন করে, কর্মপদ যদি কর্তৃত্ব স্থানীয় অর্থাৎ কর্তৃত্ব করে, তদারকি করে বাক্য গঠন করে, তাকে কর্মকর্তৃবাচ্যের বাক্য বলা হয়। যেমন কাজটা ভালো দেখায় না, বাঁশি বাজে এ মধুর লগনে। পরীক্ষা থাকতে পারে, বাঁশি বাজে এ মধুর লগনে, এটা কোন বাচ্য? তাহলে তোমরা লিখবে সঠিক কর্মকর্তৃবাচ্য। সুতি কাপড় অনেক দিন টেকে, যদি আসে কোন বাচ্য? কর্মকর্তৃবাচ্য। তিনটা বাক্যই ইম্পর্টেন্ট, তোমরা সুন্দর করে আয়ত্ত করবে, মুখস্থ করবে। শিক্ষার্থীরা, আমরা আসলে এই চ্যাপ্টারটা ছোট, এতক্ষণে আমরা বাচ্য এবং বাচ্য পরিবর্তনের বিভিন্ন নিয়ম দেখলাম, এবং কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে কিভাবে পরিবর্তন করা যায়, রূপান্তর করা যায় তাও দেখলাম। কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে কিভাবে পরিবর্তন করা যায়, কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য কিভাবে পরিবর্তন করা যায়, সূত্রগুলিও আমরা দেখলাম। এবার কিন্তু আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, এবং ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে কীভাবে পরিবর্তন করা যায়। যেমন তোমাকে হাঁটতে হবে, এটা ভাববাচ্য, কর্তৃবাচ্য হবে তুমি হাঁটবে। তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি তোমরা বুঝতে পারছো।
বুঝেছো? বাসায় খুব সুন্দর করে ভালো করে পড়বে, তাহলে বিষয়টি আরও সুন্দর করে আয়ত্ত করতে পারবে। অনুশীলনের প্রশ্নগুলো সলভ করবে এবং এই চ্যাপ্টারটা সুন্দর করে পড়বে। গত ক্লাসে উক্তি পড়িয়েছিলাম, আশা করছি পড়ে রেখেছ। এই চ্যাপ্টারগুলো ছোট ছোট সুন্দর করে পড়বা, লাইন বাই লাইন পড়লেই তোমরা দেখবা বুঝে যাবে। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তোমাদের আসলে বাড়ির কাজ হলো, খাতায় লিখিত কোনো কাজ দিচ্ছি না, আমাদের আবার নাকি বাড়ির কাজের অংশ আসবে, চাপ পড়ে যাবে, সেই জন্য তোমরা এটা পড়াটাও কিন্তু বাড়ির কাজ। আগে যা পড়িয়েছি সেগুলো সুন্দর করে পড়বে, আর এই চ্যাপ্টারটা খুব সুন্দর করে ভালো করে পড়বে। তাহলে আজ এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।